বর্তমানে আমরা মোবাইলে কথা বলি, গান শুনি, ভিডিও দেখি কিংবা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মুহূর্তের মধ্যে ভয়েস মেসেজ পাঠাই। প্রযুক্তির কারণে এসব বিষয় এখন আমাদের কাছে খুব সহজ মনে হয়। কিন্তু একবার ভেবে দেখুন তো, মাত্র ১০০ বছর আগেও শব্দের মতো অদৃশ্য একটি বিষয় ধারণ করা কতটা অকল্পনীয় ছিল। মানুষ কিভাবে প্রথম শব্দ রেকর্ড করেছিল এবং শব্দ তরঙ্গ দিয়ে কি সব অভাবনীয় উদ্ভাবন করা হয়েছে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। আমাদের আজকের পর্বটি তৈরি করতে বিজ্ঞানভিত্তিক ম্যাগাজিন ডাইভেনশনে প্রকাশিত একটি আর্টিকেলের সহায়তা নেওয়া হয়েছে। বিজ্ঞান জগতের বিস্ময়কর সব তথ্য, নিত্য নতুন আবিষ্কার কিংবা বহু বছরের অমীমাংসিত সব রহস্যের বৈজ্ঞানিক সমাধান বাংলাভাষী বিজ্ঞানপ্রেমীদের সামনে তুলে ধরতে দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনস থেকে প্রতি মাসেই প্রকাশিত হচ্ছে গবেষণাধর্মী বিজ্ঞান সাময়িকী ডাইভেনশন। ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ডাইভেনশন ম্যাগাজিনটি কিনতে পারেন। হাজার হাজার বছর ধরে মানুষ শব্দ শুনেছে, কিন্তু শব্দকে কখনো দেখেনি। বাতাসে ভেসে বেড়ানো এই অদৃশ্য শক্তি কিভাবে কাজ করে সেটাই ছিল একটি বড় প্রশ্ন। ধীরে ধীরে বিজ্ঞানীরা আবিষ্কার করলেন শব্দ আসলে এক ধরনের কম্পন। এই কম্পন বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আমাদের কানের পর্দায় আঘাত করে। মানুষ প্রথমবারের মতো বুঝতে পারল শব্দ কোনো জাদু নয়, এর একটি বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। শব্দের বিজ্ঞান বোঝার সাথে সাথে মানুষের মনে আরেকটি প্রশ্ন আসে, আর তা হলো শব্দকে কি ধরে রাখা সম্ভব? ১৯ শতকের মাঝামাঝি সময়ে ফ্রান্সের এক মুদ্রণ শিল্পী এদুয়ার্দো লিওস্কট দে মার্টিনভিল এই প্রশ্ন নিয়ে ভাবতে শুরু করেন। তিনি দেখলেন মানুষ শর্ট হ্যান্ড পদ্ধতিতে দ্রুত কথা লিখে রাখতে পারে। তখন তার মনে হলো যদি কোনো যন্ত্র এভাবে শব্দকে লিখতে পারত তাহলে কেমন হতো। সেই চিন্তা থেকেই জন্ম নিল ফেন্টোগ্রাফ। ফেন্টোগ্রাফে একটি চোঙার সামনে কথা বললে যন্ত্রের ভেতরে একটি পাতলা পর্দা কেঁপে উঠত। সেই কম্পন মানুষের কণ্ঠস্বরের কম্পনের মতো কাগজের উপর দাগ আঁকতে পারত। ফেন্টোগ্রাফের মাধ্যমেই ইতিহাসে প্রথমবারের মতো বাতাসে ভেসে বেড়ানো শব্দকে কোনো বস্তুতে স্থায়ীভাবে ধরে রাখা সম্ভব হয়। কিন্তু সমস্যা হলো, এভাবে শব্দকে ধরা গেলেও সেই শব্দ শোনার কোনো উপায় ছিল না। এগুলো শর্ট হ্যান্ড নোটের মতো করে পড়তে হতো। শব্দ রেকর্ড করার ফেন্টোগ্রাফ যন্ত্র যেন একটি অসমাপ্ত গল্প ছিল। সেই গল্পের শেষ অধ্যায় লিখলেন টমাস আলভা এডিসন। 1877 সালে এডিসন তৈরি করলেন ফোনোগ্রাফ। এই যন্ত্রের সামনে কথা বললে যন্ত্রের ভেতরে থাকা একটি সুই টিন ফয়েল সিলিন্ডারের গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম দাগ তৈরি করত। পরে যন্ত্রটির সুই যখন আবারও সেই দাগগুলোর উপর দিয়ে চালানো হতো, তখন দাগগুলোর উঁচু নিচু অংশের কারণে সুইটি ঠিক আগের মতোই কাঁপত। সেই কম্পন থেকে মানুষের কথা বলার মতো শব্দ তৈরি হতো, যার মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মতো মানুষ নিজের কণ্ঠস্বর রেকর্ড করে আবারও তা শুনতে সক্ষম হয়। ভাবুন তো একবার, এর আগে পৃথিবীর কোনো মানুষ কখনো নিজের কণ্ঠস্বর শোনেনি। আমরা এখন অনেকেই নিজের রেকর্ড করা কণ্ঠ শুনে অস্বস্তি বোধ করি, কিন্তু তখন মানুষের জন্য এটি ছিল এক অবিশ্বাস্য অভিজ্ঞতা। প্রথমবারের মতো মানুষ বুঝতে পারল শব্দ শুধু মুহূর্তের জন্য নয়, ভবিষ্যতের জন্যও সংরক্ষণ করা যায়। কিন্তু শব্দ রেকর্ড করেই মানুষ থেমে থাকেনি। শব্দকে বন্দি করার পর মানুষের নতুন স্বপ্ন হলো রেকর্ড করা শব্দকে দূরে পাঠানো। মানুষের সেই স্বপ্ন পূরণ করলেন আলেকজান্ডার গ্রাহাম বেল। তিনি আবিষ্কার করেছিলেন মানুষের কণ্ঠস্বরকে কিভাবে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করা যায় এবং তারপর সেই সংকেতকে বহু দূরে পাঠানো যায়। বর্তমান স্মার্টফোনের যুগে এটি খুব স্বাভাবিক মনে হলেও তখন বিষয়টি ছিল অবিশ্বাস্য। হাজার হাজার বছর ধরে মানুষ শুধু তাদের সামনে থাকা মানুষের কণ্ঠই শুনতে পেত। কিন্তু গ্রাহাম বেলের আবিষ্কারের মাধ্যমে মানুষ প্রথমবারের মতো এমন একজনের কণ্ঠ শুনতে পারল যে তার সামনে নেই। আর তখন থেকেই শব্দ আর কোনো স্থানের মধ্যে বন্দী রইল না। মানুষ যত উন্নতি করে তার আকাঙ্ক্ষা ততই বেড়ে যায়। শব্দের মতো অদৃশ্য বস্তুকে ধারণ করে তারের সাহায্যে সেই শব্দকে ছড়িয়ে দেওয়ার পর মানুষ কল্পনা করল কোনো ধরনের তার ছাড়াই যদি শব্দকে বাতাসে ভাসিয়ে দেওয়া যায় তাহলে কেমন হবে। সেই আকাঙ্ক্ষা থেকেই জন্ম নিল বেতার বা রেডিও। 1895 সালে কলকাতায় জগদীশচন্দ্র বসু তারবিহীনভাবে সংকেত পাঠানোর সফল প্রদর্শনী করেন। অন্যদিকে মার্কনি সেই তরঙ্গ ব্যবহার করে দূরে বার্তা পাঠানোর কার্যকর ব্যবস্থা তৈরি করেন। কিন্তু মার্কনির রেডিওতে তখনও মানুষের কণ্ঠস্বর পাঠানো যেত না। মূলত সেই রেডিও দিয়ে মোর্স কোডের সংকেত পাঠানোর মাধ্যমে তারবিহীন টেলিগ্রাফ আদান প্রদান করা হতো। পরবর্তীতে বিজ্ঞানী লিডি ফরেস্ট ভ্যাকুয়াম টিউব প্রযুক্তি উদ্ভাবন করে রেডিও সিগন্যালকে আরও শক্তিশালী করেন।
আর তখন থেকেই শুধু মোর্স কোডের বদলে মানুষের কণ্ঠস্বর, গান, নাটক এবং লাইভ অনুষ্ঠান সম্প্রচার করা সম্ভব হয়। অডিয়ন নামের সেই ভ্যাকুয়াম টিউব শুধু সম্প্রচার ভিত্তিক রেডিও শিল্পেরই জন্ম দেয়নি, বরং সেখান থেকেই আধুনিক টেলিভিশন এমনকি কম্পিউটারের যুগের সূচনা হয়। শব্দ ধারণের প্রযুক্তি যখন মানুষের সকল কৌতূহল মিটিয়ে দিল, এরপর শুরু হলো শব্দ নিয়ে উচ্চতর গবেষণা। 1912 সালে টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার পর পানির নিচের বস্তু কিভাবে শনাক্ত করা যায় তা নিয়ে ভাবছিলেন কানাডিয়ান বিজ্ঞানী রেজিনাল্ড ফেসেন্ডেন। সেই ভাবনা থেকেই তিনি শব্দ তরঙ্গকে ব্যবহার করে উদ্ভাবন করেন সোনার প্রযুক্তি। এটি এমন এক যন্ত্র যা শব্দ তরঙ্গ পাঠিয়ে তার প্রতিধ্বনি শুনে বস্তুর অবস্থান বের করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান সাবমেরিন ইউবোটের হাত থেকে বাঁচতে এই প্রযুক্তি সমুদ্রযুদ্ধে বিপ্লব এনে দিয়েছিল। বর্তমানে সাগরে মাছ ধরা থেকে শুরু করে সমুদ্রতলের মানচিত্র তৈরি পর্যন্ত বহু কাজে সোনার প্রযুক্তি ব্যবহার করা হয়। সোনারের চেয়েও আশ্চর্য আরেকটি প্রযুক্তি হল আল্ট্রাসাউন্ড। এখানে সোনারের চেয়েও অতি উচ্চ কম্পাঙ্কের শব্দ ব্যবহার করা হয়। এই তরঙ্গ মানবদেহের ভেতরে প্রবেশ করে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে, আর কম্পিউটার সেই তথ্য বিশ্লেষণ করে শরীরের অভ্যন্তরের ছবি তৈরি করে। এই প্রযুক্তির সাহায্যে চিকিৎসকেরা হৃৎপিণ্ড, কিডনি বা অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গের অবস্থা পর্যবেক্ষণ করেন। এমনকি আল্ট্রাসাউন্ড দিয়ে মায়ের গর্ভে বেড়ে ওঠা শিশুর 4D ছবি পর্যন্ত তোলা যায়। 4D আল্ট্রাসাউন্ড মূলত 3D ছবির চলমান বা রিয়েল টাইম সংস্করণ। এতে শিশুর নড়াচড়া, মুখ খোলা, হাত পা নাড়ানো ইত্যাদি পরিষ্কার দেখা যায়, যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অন্যতম বিস্ময়কর সাফল্য। যে শব্দ একসময় দেখাই যেত না, সেই শব্দ দিয়ে এখন চলমান ছবিও তৈরি করা যাচ্ছে। ভবিষ্যতে হয়তো শব্দকে নিয়ে আরও বহু বিস্ময়কর আবিষ্কার তৈরি হতে পারে। বিজ্ঞানের এরকম আরও অসাধারণ সব বিষয় সম্পর্কে নিয়মিত জানতে চাইলে ডাইভেনশন ম্যাগাজিনটি পড়তে পারেন। ডাইভেনশনের প্রতি মাসের সংস্করণে ধারাবাহিকভাবে থাকছে অসীম মহাবিশ্বের নানা জানা অজানা বিষয়, সাম্প্রতিক সময়ের আকর্ষণীয় কিছু উদ্ভাবন ও আবিষ্কার, বিশ্বের স্বনামধন্য সব বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা এবং বিজ্ঞানের অগ্রযাত্রায় চিরস্মরণীয় বিজ্ঞানীদের জীবনী। এখানেই শেষ নয়, কম্পিউটার প্রযুক্তি, প্রাকৃতিক বিজ্ঞান এবং বড় বড় সব মেগা প্রজেক্ট আর কোয়ান্টাম বলবিদ্যার মতো আকর্ষণীয় সব বিষয় নিয়েও আর্টিকেল থাকছে প্রতি মাসেই। এসব আর্টিকেলের মান এবং উপস্থাপনা বিজ্ঞানের প্রতি আপনার আগ্রহ বাড়িয়ে দিবে কয়েক গুণ। শুধু ডাইভেনশনই নয়, দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনস এবং কি কেন কিভাবে যৌথ উদ্যোগে প্রকাশিত হচ্ছে দ্য ওয়াই ম্যাগাজিন। ডাইভেনশন এবং দ্য ওয়াই ম্যাগাজিন একসাথে কিনতে চাইলে ভিজিট করতে পারেন দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনসের ওয়েবসাইট rspbd.com। এছাড়াও ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে ম্যাগাজিন অর্ডার করার লিঙ্ক দেওয়া আছে। কি কেন কিভাবে 10 কুপন কোডটি ব্যবহার করলেই ম্যাগাজিন ছাড়াও ওয়েবসাইটের সকল বইয়ের উপর পাবেন 10% ডিসকাউন্ট।